নমস্কার, সকলকে স্বাগত শান্তম চক্রবর্তী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর শান্তম স্পিক্স এই জায়গাতে আমি বলতে আসি, মানে শান্তম বলছি আর কি। শান্তম বলছে, কি বলছে না, নানান কথাই তো আমি বলতে চাই, সারা সপ্তাহ জুড়ে সারা মাস জুড়েই নানা কথা বলতে চাই, কিন্তু হয়ে ওঠে না। এই যে ভিডিওটা আজকে আপনারা দেখছেন বা তোমরা দেখছো, এই ভিডিওটা আসতে পারতো আরও আগে। আর আরও অনেক বিষয় নিয়ে এই ভিডিও আসতে পারতো, আরও নানান রকম বিষয়, একেবারে রাজনীতির খটখটে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা তেমন করে বলি না, বরং সেই রাজনীতির যে সমাজটাকে ঘিরে আবর্তিত হয়, সেই সমাজের নানান ঘটনার কথা, নানান বিষয়ের কথা আমি একটু বলতে চাই, একটু শেয়ার করতে চাই আর কি। তো আজকেও শেয়ার করছি। আমি জানি না অডিও কোয়ালিটিটা কীরকম হবে। আজকে একটা নতুন ডিভাইস ইউজ করছি, একটা মাইক্রোফোন ইউজ করছি। সেই মাইক্রোফোনটা ইউজ করার ফলে সাউন্ড কোয়ালিটি ঠিক কী দাঁড়াবে শেষ পর্যন্ত, সেটা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয়ত যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটা নিয়েও আমি বেশ ভাবিত, জানেন। তার কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ যদি একটুখানি ফেসবুকের পাতা বা যদি ইউটিউবে কিংবা যদি এক্স হ্যান্ডলে একটু নজর রাখতে হয়, মানে সমাজ মাধ্যমের দিকে যদি একটু নজর রাখি, তাহলে দেখতে পাবো একটি বিষয়। হ্যাঁ, না, অন্যান্য বিষয় তো আছেই। রাম রহিমের ঝগড়া আছে, মুর্শিদাবাদ ধুলিয়ান ইত্যাদি ইত্যাদি আছে। অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত আলোচনা চলছে এবং আলোচনা চলবে। যে বিষয়গুলো যথেষ্ট ভাবনার, আমাদের যথেষ্ট চিন্তার। অবশ্যই শিক্ষকদের চাকরি থাকলেও না চলে গেল সত্যি সত্যি চিরতরে, তা নিয়েও আমরা চিন্তিত অবশ্যই। কিন্তু দুদিন ধরে মিডিয়াও, মানে মেন স্ট্রিম মিডিয়া তো বটেই, এবং সেই সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমের পাতাতেও খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে কোন বিষয়টা বলুন তো? হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে রাজনীতিবিদ দিলীপ ঘোষ, বর্ষিয়ান রাজনীতিবিদ, তার বিবাহ। এই নিয়ে একটা টানাপোড়েন, একটা তোলপাড় যেন চলছে গোটা মিডিয়া জুড়ে। আপনারা বুঝতেই পারছেন যে আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো আজকে, কারণ সামাজিক বিষয়গুলো বড্ড বেশি করে ভাবাচ্ছি ইদানিং, যে আমরা ঠিক কোন দিকে চলেছি। থাম্বনেলটা দেখেছেন খেয়াল করে নিশ্চয়ই, যত দোষ দিলীপ ঘোষ, তারপর দুটি আশ্চর্যবোধক চিহ্ন। দিলীপ ঘোষ এমন একজন মানুষ, তিনি বঙ্গ রাজনীতির একজন বহুল প্রচারিত পরিচিত মুখ। একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএসের প্রচারক ছিলেন, এবং সেখান থেকে সংসদীয় রাজনীতিতে চলে আসেন। একটা রাহুল সিনহার পরে তিনি বঙ্গ বিজেপির সভাপতিও ছিলেন, রাজ্য সভাপতিও ছিলেন। 2016-তে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে জেতেন খড়গপুর সদরের বিধায়ক হিসেবে। তিনি 2016 থেকে 2019 পর্যন্ত ছিলেন, এবং তারপর খড়গপুর বা খড়গপুর যে নামেই ডাকুন না কেন, আসলে ওই ইংরেজদের দেওয়া খড়গপুর বিষয়টাই আমাদের বড্ড বেশি করে চলে আসে তো বারবার, কিন্তু আসলে জায়গাটির নাম খড়গপুর। তো সেই খড়গপুর কনস্টিটিউয়েন্সি থেকে তিনি বিধায়ক হন। 2019-এ তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে মেদিনীপুরের লোকসভা নির্বাচনে দাঁড় করানো হয়, এবং জেতেন। মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে তিনি সার্ভ করেছেন 2019 থেকে 2024 পর্যন্ত। 2024-এ জুন মালিয়ার কাছে, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে তিনি পরাজিত হন। এই হচ্ছে তার মোটামুটিভাবে কেরিয়ার আরও বিশাল বড়, সেটা সকলেই জেনে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, সমাজ মাধ্যমের পাতায় দেখতে পারবেন, অথবা আমাদের গুগল বাবা কিংবা চ্যাট জিপিটি ভাই, তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন। যাই হোক, 1964 সালে জন্ম হয়েছিল দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ গত বছর অর্থাৎ 2024-এ 60 পূর্ণ করেছেন, হিসাব অন্তত তাই বলছে। হ্যাঁ, জন্মদিন নিয়ে একটা টানাপোড়েন আছে। আসল জন্মদিনটা আজকে, অর্থাৎ 19শে এপ্রিল, যে নামে একটি চলচ্চিত্র হয়েছিল। যাই হোক, 19শে এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন বলে সেই চলচ্চিত্রটি হয়নি যদিও, কিন্তু বিষয়টা হচ্ছে 19শে এপ্রিল দিলীপ ঘোষের জন্মদিন, আসল জন্মদিন। তার ঘনিষ্ঠজনেরা সেরকমটাই বলেন। আর এবং সেই সঙ্গে সঙ্গে মানে গুগলে যেটি লেখা রয়েছে আর কি, উইকিপিডিয়াতে, সেটি ভুল। 1 আগস্ট তাঁর জন্মদিন নয়। এতদিন ধরে চা খাচ্ছি, অন্য কিছু নয়। তো এতদিন ধরে অবিবাহিত ছিলেন এবং প্রায় সন্ন্যাসীর জীবনযাপন করেছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠভাবে খুব একটা চিনি না হয়তো, কিন্তু তার জীবনযাপনটা কীরকম সেই সম্পর্কে জানি।
কিন্তু হঠাৎ করে বিবাহের সিদ্ধান্ত নিলেনই বা কেন তিনি? হঠাৎ এই বিবাহের সিদ্ধান্ত কেন? পাত্রী কে সেটা সবাই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বিয়ে তো গত কাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যাতেই সমাধা হয়েছে, ইতিমধ্যেই তিনি বিবাহিত। তো রিঙ্কু মজুমদার, তার পরিচয় সবাই জানেন। তিনি একজন বর্ষিয়ান মানুষ। এই বর্ষিয়ান দুজন মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত কেন নিলেন? 2021-এ তাঁদের পরিচয়, এরকমটাই জানা যাচ্ছে। 2025-এ তা পরিণয়ে পরিণত হলো। আপনাদের খেয়াল থাকতে পারে, যারা খবরের একেবারে একনিষ্ঠ দর্শক, তাদের খেয়াল থাকতে পারে যে 2024-এর লোকসভা নির্বাচন যখন চলছে, মানে লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর কেন্দ্রে জেলাওয়ারি ফলাফল আমরা করে থাকি, তো সাংবাদিকরা সেখানে পৌঁছে যাই, সেখানকার মানুষজনের কাছ থেকে বা প্রার্থীর ঘনিষ্ঠ জনের কাছ থেকে, পরিবারের কাছ থেকে জানবার চেষ্টা করি যে তারা ঠিক কেমন জীবনযাপন করছেন এই সময়টা, এই নির্বাচনের প্রচার চলার সময়টা। তো সেই সময়ে আমারই একজন সহ কর্মী বলা যেতে পারে, মানে একই কর্মে নিযুক্ত একজন মানুষ, তিনিও সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তিনি পৌঁছে গেছিলেন দিলীপ ঘোষের বাড়িতে। তার মায়ের সঙ্গে কথা হয়েছিল এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে আপনার অন্য সন্তানেরা তো এস্টাবলিশড, অর্থাৎ তারা তো বিয়ে থা করে সংসারী হয়েছেন, তো আপনার এই পুত্রটির ক্ষেত্রে আপনি কেন সেরকম কিছু বলেননি, বা এরকম একটা প্রশ্ন করেছিলেন তিনি। তার মা বলেছিলেন যে, মানে দিলীপ ঘোষের মা বলেছিলেন যে ও সন্ন্যাসী মানুষ, ওকে আমি কি বলবো, এই বিষয়ে একজনকে কি বাধ্য করা চলে? পরে এখন জানা যাচ্ছে যে মায়ের অনুরোধেই নাকি দিলীপ ঘোষ বিবাহ করতে সম্মত হয়েছেন। তাহলে বিষয়টা বেশ খানিকটা কীরকম একটা যেন লাগছে আর কি। কিন্তু এই কীরকম যেন একটা লাগছে, তাতে আপনার কি? মানে আমারই বা কি, আপনারই বা কি? দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার তারা সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে থাকবেন, বিবাহ করবেন, তাতে আমার আপনার কি আসে যায় বলুন তো? পরিষ্কার করে বলুন তো। ফেসবুকে, এক্সে একটু আগে বলছিলাম যেটা, নানান রকমের ব্যঙ্গোক্তি চলছে, নানান রকমের বক্রোক্তি চলছে, বিরূপ মন্তব্য চলছে। শুনলাম যে দলের অন্দরেও কেউ কেউ নাকি চাননি যে দিলীপ ঘোষ বিবাহ করুন। কিন্তু কেন? কারণগুলো কি হতে পারে? রাজনৈতিক জীবনে প্রভাব পড়বে সেই আশঙ্কা? ইমেজটা খারাপ হয়ে যাবে? এতদিন ধরে একটা চিরকুমার থাকবার প্রতিজ্ঞা নেওয়া মানুষ বিবাহ করে ফেললেন হঠাৎ করে। হাসির পাত্র হবেন কি তিনি? রিডিকিউল করবে কেউ তাকে? করছে তো, ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে তো, ফেসবুকে, এক্সে। সেই কারণ, সেটাই কারণ। আমরা দেখতে পাচ্ছি বিরুদ্ধ দলের নেতা নেত্রীরাও কেউ কেউ, সবাই নন অবশ্যই, সবাই নিজেদের রুচি হারাননি, কেউ কেউ অত্যন্ত অশ্লীল, অশালীন কিছু মন্তব্য করছেন। আমি জানি না আমার এই বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছবে কি না। আপনাদের নিজেদের শিক্ষা, নিজেদের যে কী বলবো, দীক্ষা, নিজেদের যে জীবনবোধ, নিজেদের যে জীবনযাপন, নিজেরা যেভাবে বেড়ে উঠেছেন এবং আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, সবটাই কিন্তু বোঝা যাচ্ছে মশাই আপনাদের কথাবার্তা শুনে। দিলীপ ঘোষ একজন মানুষ, তিনি রাজনীতির মানুষ অবশ্যই, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু তিনি বেশি বয়সে বিয়ে করে ফেলে কি অন্যায় করে ফেলেছেন? মানে 60 পেরিয়ে বিয়ে করে অন্যায় করেছেন? মানে অনৈতিক কাজ করেছেন? অশালীন কুরুচিকর কিছু কাজ করেছেন? তিনি কি অন্যের সংসার ভেঙে এই বিয়েটা করেছেন? নাকি কারোর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন? নাকি অন্য কিছু, সেরকম কিছু? না তো, এই প্রশ্নগুলো তো উঠবে। আচ্ছা, একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে একজন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব আশিস বিদ্যার্থী, তিনিও বিবাহ করেছেন বয়সে অনেকটা ছোট একজনকে, এবং সেই বিয়েটা নিয়ে তো এত প্রশ্ন আপনি তোলেননি। হ্যাঁ, আপনি সেলিব্রিটি বলে তার ছবি টবি পোস্ট করেছেন আপনার ওয়ালে, ফেসবুকে, টুইটারে, মানে টুইটার তো এখন নেই, এক্সে, কিন্তু সেটা নিয়ে এত নোংরা নোংরা আক্রমণ তো করেননি। ও, কথাটা নোংরা, হ্যাঁ, আসলে ওই উত্তেজনায় নোংরা বেরিয়ে যায় আর কি। মুখ দিয়ে যখন নোংরাটা বেরোয় বা লেখায় যখন নোংরাটা বেরোয়, তখন তো আটকাতে পারেন না আপনারা। কেন পারছেন না বলুন তো? একবিংশ শতকে, মানে এই যে শতকে আমরা, যে শতাব্দীতে আমরা বসবাস করছি, তার একদম গোড়ার দিকে এবং গত শতাব্দীর শেষের দিকেও মার্কিন দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত হয়েছিল, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে এই কথাটা খুব প্রচলিত। সেটা হচ্ছে ভোকাল ডায়রিয়া। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ডায়রিয়া এবং ভোকাল ডায়রিয়া পুরো দমে চলছে। আচ্ছা, চলচ্চিত্র তারকারা
ধরুন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যারা হুজ হু, কিশোর কুমার থেকে আমির খান হয়ে কাঞ্চন মল্লিক পর্যন্ত বহুজন বহুবার বিবাহ করেছেন, বিবাহ বিচ্ছেদ হয়েছে, বিবাহ করেছেন, বিবাহ বিচ্ছেদ হয়েছে, বিবাহ করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, কিশোর কুমারের ক্ষেত্রে করবার আর তো কোনো প্রয়োজন নেই, তিনি নেই আমাদের সঙ্গে আর পৃথিবীতে। আমির খানের সম্পর্কে তেমনভাবে করেননি, কিন্তু কাঞ্চন মল্লিককে করেছেন। কাঞ্চন মল্লিককে তার সংসার নিয়ে, কিংবা শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও আপনারা করেছেন, নানান রকমভাবে করেছেন, নানান রকমভাবে অশালীন আক্রমণ পর্যন্ত করেছেন। কিন্তু কেন? ব্যক্তিগত বিষয়, তাদের পারিবারিক বিষয়, সেটা পারিবারিকভাবেই মিটিয়ে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা বলতে পারেন আপনি, সেটা সর্বজন সমক্ষে এসেছে। তো দিলীপ ঘোষ তো সেরকম কিছু করেননি। অনেকেই আমাদের মধ্যে আছেন, আমি অন্য আরেকটা প্রসঙ্গে আসছি, যে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ক্ষেত্রে এরকমটা হয় যে একটা দমচাপা সম্পর্কের মধ্যে রয়েছেন, বা আর জীবিত না থাকা একটা মরে যাওয়া সম্পর্কের মধ্যে রয়েছেন। সেখান থেকে তারা বেরিয়ে এসেছেন, তারা নতুন জীবন খুঁজে নিয়েছেন, নতুন সঙ্গীকে খুঁজে নিয়েছেন। তাদেরকেও তো আমরা সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানাই, তাই না? আমরা তাদেরকে বলি যে নতুন জীবন শুরু হলো, কনগ্র্যাচুলেশনস, শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল আগামী জীবনের জন্য, এবারে সুখে ঘর সংসার করো। এই সাবলাইন থটটা তার মধ্যে থাকে, অর্থাৎ লুকিয়ে থাকে এই আশাটা যে আগের বার তো ভালো কাটলো না বাবু, এবারে যেন ভালো কাটে। তো সেখানে তো এই রকম প্রশ্ন আপনারা করেন না, ব্যক্তিগত সম্পর্ককে আপনারা সেখানে মূল্য দেন, তাই তো? তো এই ক্ষেত্রে দিচ্ছেন না কেন মশাই? দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার তো অপরাধ করে ফেলেননি। এবারে যে মনে হচ্ছে যেন একটা ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছেন, তাদের নিয়ে হাসি ঠাট্টা মশকরা, এবং সেটা মাত্রাহীন সীমা ছাড়া একটা জায়গায় পৌঁছে গিয়েছে। এটা কেন? বিবাহ মানুষ করে কেন? এই অ্যাট লাস্ট আমি সেই ফান্ডামেন্টাল প্রশ্নটা এলাম। হ্যাঁ, এই ভিডিওটা খুব বেশি বড় হবে না। বিবাহ মানুষ কেন করে বলুন তো? এটা একটা মূল প্রশ্ন। দেখুন, যখন নারীতান্ত্রিক সমাজ ছিল, মানে সমাজ তত্ত্ব নিয়ে যদি একটু পড়াশোনা করতে হয় তাহলে নানান রকম মতামত বেরোয়। তবে মোটামুটি এরকমটাই জানা যাচ্ছে যে একটা নারীতান্ত্রিক সমাজ ছিল, একটা অবাধ যৌন জীবন ছিল, যে কোনো সঙ্গীকেই বেছে নিতে পারতো, এরকম একটা জায়গা ছিল। পুরুষতান্ত্রিক সমাজ যখন এলো, সেই সময় এলো দখলদারি, অর্থাৎ কে কতজন নারীকে নিজের দখলে রাখতে পারে, নিজের হারেমে রাখতে পারে, নিজের শয্যাসঙ্গী করতে পারে, মানে একাধিক নারীর দখল এবং বহু বিবাহ। এই বহু বিবাহটা কিন্তু পুরুষ করলো নারীকে, মানে পুরুষের বহুগামী হতে বাধা রইল না আর। কিন্তু আধুনিক সমাজে আমরা কোথায় আছি? সেখানে একজন পুরুষ একজন নারী তারা ঘর বাঁধেন, তাই তো? এবং তারা সংসার করেন। অনেক সময় সেই সংসার টেকে, অনেক সময় সেই সংসার টেকে না, অনেক সময় সেটা একেবারে আমৃত্যু টিকে যায়, অনেকটা হয়তো অনেকের ক্ষেত্রে হয়তো কয়েক মাস। কিন্তু এই যে বিবাহ বা বিয়ে, এটা একটা বন্ধন, তো বন্ধনই বলা যেতে পারে। তো সেই বন্ধনটা কিসের জন্য? শুধুমাত্র যৌন সংসর্গের জন্যই কি? মনে তো হয় না। শুধুমাত্র যৌন সংসর্গ যদি হতো সেক্ষেত্রে আরও অন্যান্য অপশানস ছিল, বিয়ে করবার দরকার পড়তো না। হ্যাঁ, সামাজিকতার দিকে চক্ষু লজ্জা, সমাজ কি বলবে, বাবা মা কী বলবে, পরিবার কী বলবে, এই সব বিষয়গুলো ভেবে হয়তো কেউ বিয়ে করলেন। না হলে এই চক্ষু লজ্জা যদি না থাকতো তাহলে বিয়ে না করে লিভ টুগেদার করতেন হয়তো, তাই তো? তো শুধুমাত্র যে যৌন সংসর্গের প্রয়োজনেই বিবাহ সেরকমটা কিন্তু নয়, তার সঙ্গে অন্য কিছুও জড়িয়ে থাকে। আইবুড়ো ভাত থেকে বুড়ো বুড়ির ভাত পর্যন্ত একটা সফর, সেই সফরে একে অপরের পাশে থাকা, এই পাশে থাকাটা সবার ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না, তাদের নানান রকম সমস্যার কারণেই হয়তো হয়ে ওঠে না। কিন্তু যাদের হয়ে ওঠে, আমরা যাদেরকে দেখি, যারা আইবুড়ো ভাত থেকে বুড়ো বুড়ির ভাত পর্যন্ত টিকিয়ে রাখেন, বা যাদের সম্পর্কটা একেবারে আষ্টে পৃষ্ঠে তাদেরকে বেঁধে রাখে, তাদেরকে নিজেদের বেঁধে রাখবার দরকার পড়ে না, তাদের ক্ষেত্রে তো অবশ্যই তাদের হ্যাটস অফ জানাতে হয়, কুর্নিশ জানাতে হয়, এবং তাদের ভাগ্যকে খানিকটা হিংসাও করতে হয়, ঈর্ষা করতে হয় আর কি। 2024 সালে, মানে গত বছর, একটা সিনেমা বেরিয়েছিল, মনে আছে? একটা বাংলা ছায়াছবি, মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প। তো এই ছবিটা দেখবার খুব ইচ্ছা ছিল এবং দেখেও ফেলেছিলাম টিকিট কেটে হলে গিয়ে। মানসী দিকে বললে, মানে মিষ্টু দিকে বললে হয়তো কমপ্লিমেন্টারি পাঠাতেন, কিন্তু সেটা বলিনি। ওই যারা বলেন বাংলা ছবির পাশে দাঁড়ান তারাই তো গেস্ট কার্ড নিয়ে যান,
বা কমপ্লিমেন্টারি পাস নিয়ে সিনেমা দেখতে যান, দরকার নেই সেরকমটা। তো বাংলা সিনেমা দেখতে গিয়েছিলাম, বাংলা সিনেমা আমি নিয়মিত দেখি হলে গিয়ে টিকিট কেটে। তো এটা আমাদের গল্প। এই গল্পটাতে দুজন মূল চরিত্র, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য। অপরাজিতা আঢ্য তিনি একজন স্বামীর মৃত্যুর পর একলা না থেকেও, সংসারের মধ্যে থেকেও একলা হয়ে যাওয়া এক নারী। আর শাশ্বত চট্টোপাধ্যায় ব্যবসা ট্যাবসা সামলাতে, পরিবার সামলাতে গিয়ে আর বিয়ে থা করে উঠতে পারেননি। তো মর্নিং ওয়াকে গিয়ে, এটাই গুরুত্বপূর্ণ অংশ, মর্নিং ওয়াকে গিয়ে এদের দুজনের আলাপ হয় এবং তারা বিবাহ করবেন বলে ঠিক করেন। তারপরের পর্বটার সাথে খুব একটা মিল নেই, কিন্তু দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে বিবাহ গতকাল শুক্রবার সন্ধ্যায় সম্পন্ন হলো, সেখানে কিন্তু একটা এই রকম ছবি দেখতে পাওয়া যায়। সেই ছবিটা, সেই গল্পটা ভালো হোক, রাজারানীর ভালো হোক, এরকমটাই তো আমরা চাইবো, তাই না? নাকি এরকমটা চাইবো যে দিলীপ ঘোষের যে রাজনৈতিক স্পর্ধা, যে স্পর্ধা আজকেও শনিবার সকালেও মর্নিং ওয়াকে গিয়েও তিনি দেখিয়েছেন। তিনি কিন্তু মর্নিং ওয়াকটি বন্ধ করেননি, তিনি মর্নিং ওয়াকেও গিয়েছেন এবং সেখানে গিয়েও সেই স্পর্ধার বক্তব্যই তার ফুটে উঠেছে। আর দিলীপ ঘোষ এমন একজন মানুষ যিনি একেবারে ভাঙাচোরা অবস্থা থেকে বা বঙ্গ বিজেপির যে ভিতটা, সেই ভিতটাকে শক্তপোক্ত করেছিলেন। আমরা সেই প্রমাণটা পেয়েছি পরবর্তীকালে, তিনি যখন সরে গেলেন তারপরেও পেয়েছি। যাই হোক, সেটা রাজনীতির কথা, আমি সেই রাজনীতির মধ্যে ঢুকতে চাইছি না। কিন্তু দুটো মানুষ যদি একে অপরের সঙ্গে জীবনের প্রান্তে এসেও একত্রে থাকার প্রতিশ্রুতিতে সুখ খুঁজে পায়, আপত্তিটা কিসের দাদা? আপনার কিসের আপত্তি? আপনি এই বয়সে এসে প্রেমে পড়তে পারেননি, সেই জন্য কি আপত্তি? আসলে প্রেম, জানেন তো, বিষয়টা এমনই, সেটা হচ্ছে ওই ধরে বেঁধে কষে, লাগাম কষে গলায় গামছা দিয়ে রসুরি দিয়ে আদায় করে নেওয়া যায় না। ওটা আপনার থেকে হয়, আপনার থেকে যায়, আপনার থেকেই আসে, আপনার থেকেই যায়। সুতরাং যাঁদের জীবনে প্রেমটা এসেছে তাদেরকে একটু সুখে থাকতে দিন, তাঁদের গল্পটা সত্যি সত্যিই সুখের গল্প হোক, সেটাই তো সবাই চাইবেন, তাই না? মানে সেটাই অন্তত সবার চাওয়াটা উচিত বলে আমার অন্তত মনে হয়। মানে আমি যেটুকু সমাজের প্রতি বিশ্বাস, তাই এটুকুই বলছি যে দোষ দেবেন না ওই ভদ্রলোককে। এই ক্যাপশনটা, মানে থাম্বনেলটা দেখেছেন না, যত দোষ দিলীপ ঘোষ। না, দিলীপ ঘোষের দোষ নয়, তিনি এমন কিছু অন্যায় করেননি। রিঙ্কু মজুমদারও এমন কিছু অন্যায় করেননি। একজন পুরুষ, একজন নারী, তারা আমৃত্যু সঙ্গে থাকবেন, কিংবা একটা সফর দুজনে হাতে হাত ধরে হাঁটবেন, এটুকুই থাক না, সেটাকে নিচে টেনে নামাবেন না প্লিজ। কদর্য আক্রমণ থেকে বিরত থাকুন। আজকের ভিডিওতে আমি এইটুকুই শুধু বলতে চাইছিলাম। আর হ্যাঁ, এটা বোধহয় আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এটা ছোটদের জন্য নয়, এই ভিডিওটা একদমই ছোটদের জন্য নয়, এটা একেবারেই প্রাপ্তবয়স্কদের জন্য, প্রাপ্ত মনস্কদের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, আমি কমেন্ট বক্স বন্ধ করি না কখনো। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসবে, ততক্ষণ পর্যন্ত একটু নজর রাখুন আর সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, অল নোটিফিকেশনস অন করে দিন, যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেয়ে যান। তাহলে আজকের মতো, এবারের মতো এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন সকলে, আর মনটাকে একটু পরিষ্কার রাখবেন। টাটা, বাই বাই।